1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। যেখানে ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতার ঘোষণার মাধ্যমে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হয়। এভাবেই আরবদের হটিয়ে সেই রাতেই প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামে একটি রাষ্ট্র। প্রথম আরব ইসরায়েলের যুদ্ধে ইহুদি সশস্ত্র বাহিনী একের পর এক কৌশলগত অঞ্চল দখল করে নেয়। ফিলিস্তিনিরা ভয়ে এবং সংঘাতের মুখে তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যায়, যার ফলে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়। বর্তমানেও ইসরায়েল সেই দখল নীতি ধরে রেখেছে। সেই নীতি অনুসরণ করেই ফিলিস্তিনের প্রায় সবই দখল করে নিয়েছে ইহুদিরা। এখন গাজাও দখল করে নেয়ার পায়তারা করছে যুদ্ধবাজ নেতানিয়াহু। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্মের পর থেকেই তাবর দুনিয়ার সব পরাশক্তি দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলে ইসরায়েল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফুলে ফেঁপে উঠে ইসরায়েল, যার ফলে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল। ধীরে ধীরে তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তারপরও ইসরায়েলের মধ্যে অস্থিরতা যেন কাটছেই না। নতুন করে গুঞ্জন উঠেছে, এবার কি ইসরায়েল ভেঙে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে? ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবার জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলা হয় কার্স অফ এইথ ডিকেড, আরবিতে বলা হয় লানাতুল আখদিস সামিন। অষ্টম দশকের অভিশাপ টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায় শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে। দর্শক, আপনাদের সুবিধার জন্য বলে রাখছি, তালমুদ ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তাওরাত নয়। এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র, যা ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয়, পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেয়। এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশক বা 80 বছরের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিড বা ইসলামে যিনি নবী দাউদ আলাইসাল্লাম, তার রাজত্ব আর হাসমিনিয়া রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টিকে থাকেনি, ভেঙে গেছে। যদিও এই দুটো রাজ্যই 80 বছরের মাথায় টুকরো টুকরো হয়ে যায়। আজকের আধুনিক ইহুদি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14 মে। 2028 সালে 80 বছর পূরণ হবে। তার মানে হাতে আছে মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর 2 থেকে 3 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। ইসরায়েলিদের অনেকের মনে ভয়, তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে? ভেঙে যাচ্ছে ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র? ধ্বংসের মুখে ইহুদিদের সেই প্রশ্ন এখন ইসরায়েলিদের মুখে মুখে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধের পর ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান ও কাতার সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা চালিয়ে সংঘাতের পরিধি বিস্তৃত করেছে। এই হামলাগুলো আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করেছে এবং ইরান সহ বিভিন্ন দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার কারণে পুরো অঞ্চলটি গভীর সংকটের মুখে পড়েছে। ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্য দখল করতে চায়। সেই পরিকল্পনা ও মানচিত্র এর আগে নেতানিয়াহু বিশ্বকে দেখিয়েছেন।
সম্প্রতি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা দখল করে নেয় তাহলে ভালো হবে। কারণ হিসেবে তিনি সামনে এনেছেন বাইবেলকে। তার দাবি, এই ধর্মগ্রন্থে প্রতিশ্রুত ভূমির কথা বলা হয়েছে, আর প্রতিশ্রুত ভূমি বলতে নীলনদ থেকে ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত প্রায় সমগ্র এলাকাকে নির্দেশ করা হয়েছে, যার মধ্যে আধুনিক ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন, সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত। আর এসব ভূমি বা গোটা মধ্যপ্রাচ্য দখলের অধিকার রয়েছে ইসরায়েলের, এমন দাবি করে ইসরায়েলের আগামী পরিকল্পনা বার্তা দিয়েছেন তিনি। এরপরই গেল 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা শুরু করে। সেই হামলার পাল্টা জবাব দিতে একটুও দেরি করেনি ইরান। একসাথে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলের মাটিতে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে আগুনের গোলা। এমন চিত্র কোনো আতশবাজির নয়, বরং ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ক্লাস্টার মিসাইল, যা একেবারে ধ্বংস করে ফেলেছে ইসরায়েলের সাজানো গোছানো শহর বন্দরকে। ইসরায়েলের গর্ব আয়রন ডোম কিংবা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। ইরানের লাগাতার হামলায় তেল আবিব সহ প্রধান শহরগুলোকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রধান বন্দর থেকে শুরু করে গোয়েন্দা কার্যালয় সবখানেই ইরান হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, একসাথে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং সাবমিউনিশন ব্যবহারের ফলে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ সফল হতে পারছে না। এখন আর ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না, যার কারণে ইসরায়েলে ইহুদিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যুদ্ধের দামামায় জনশূন্য হয়ে পড়েছে রাজপথ, সাইরেনের শব্দে জীবন থমকে গেছে। অধিকাংশ ইসরায়েলি এখন আশ্রয় নিয়েছেন মাটির নিচের বাংকারে। স্কুল কলেজ বন্ধ, থমকে গেছে স্বাভাবিক জনজীবন। সব মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও নিরাপত্তা হুমকির মাত্রা বেড়েছে। সেটি আঁচ করতে পেরেই নিজেদের জীবন হাতে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার হিড়িক পড়ে গেছে ইসরায়েল জুড়ে। দ্বৈত নাগরিকত্বধারীরা ইসরায়েলে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন। যারা সামর্থ্যবান তাদের অনেকেই নিরাপত্তার খোঁজে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, অনেকেই আবার দেশ ছাড়ার চেষ্টা করছেন। বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরে দেখা যাচ্ছে আতঙ্কিত মানুষের ভিড়। তারা এই দেশে থাকতে চাইছেন না। প্রায় 8 দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল, আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব, হাইফা, আশদ সহ বড় বড় শহরগুলো ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ইরানের সাথে যুদ্ধের মেয়াদ যদি বেড়ে যায় তাহলে আর আস্ত থাকবে না ইসরায়েল। কারণ এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে ইরান। কোনোভাবেই ইরানকে ঠেকাতে পারছে না ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। রণক্ষেত্রের বাইরে খোদ ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে এক অন্য যুদ্ধ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে তেল আবিবের রাজপথে নেমেছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থেই নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্টকে ভুল বুঝিয়ে ইরানকে টার্গেট করা হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক চাপের পাশাপাশি ঘরের ভেতরে এই অস্থিরতা নেতানিয়াহু সরকারকে চরম সংকটে ফেলেছে। একদিকে ইরানের পাল্টা আক্রমণ, অন্যদিকে নিজের দেশের নাগরিকদের অনাস্থা, সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েল। পরিস্থিতি যখন নিজেদের বাইরে চলে যাচ্ছে, তখন আরও এক বড় খবর সামনে এসেছে। এবার তো আসমানি গজব নেমেছে ইসরায়েলে। ইসরায়েলের তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। 24শে মার্চ শহরের আকাশে উড়তে দেখা গেছে হাজার হাজার কালো কাক। বিশাল এই পাখির ঝাঁক যখন দিগন্তজোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরিয়েল টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর উপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকারে উড়ছিল, তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। ইসরায়েল ও ইরানের মধ্যে এখন যুদ্ধ পরিস্থিতি চরমে। ঠিক সেই মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা মহাপ্রলয় সংকেত হিসেবে দেখছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত। তারা বলেছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অব রেভেলেশনের 19 এবং 17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন, যেখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হয়। তেল আবিবের এই চলন্ত কালো মেঘ এখন অনেক ধর্মপ্রাণ মানুষের মনে ভয়ের উদ্বিগ্ন। সাধারণ ইহুদিদের মধ্যে বড় একটি অংশ একে দেখছেন আসন্ন কোনো মহাবিপদ বা আসমানি গজব হিসেবে। তাদের বিশ্বাস, প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ কোনো বড় ধরনের যুদ্ধ বা ধ্বংসলীলার পূর্বাভাস। অনেককেই দেখা গেছে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করতে। যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের মানুষরা তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী, সেই সাথে তালমুদের আদেশ নিষেধ মেনে চলেন, সে কারণে ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ 8ম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলোচনা করেছেন। এমনকি তাদের অনেক রাবাই বা পাদ্রির মতে ইহুদি রাষ্ট্রের আয়ু 80 বছর, তারপরেই পতন। রাবাই ইসরায়েল ফ্রিডম্যান মনে করেন প্রথম ও দ্বিতীয় টেম্পল সবই ধ্বংস হয়েছে এই 80 বছরের মধ্যে। এবারও তাই হবে, অর্থাৎ ইসরায়েল দেশটি আর মাত্র 2 বছর টিকে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 8ম দশকের অভিশাপ একটি ধর্মীয় ভাষ্য হলেও এটি রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবিও হয়ে উঠছে। আগের ইহুদি রাষ্ট্রগুলো যেমন নিজেরা ভেঙে পড়েছে, তেমনি ইসরায়েলও এখন গৃহবিরোধ, ধর্মনিরপেক্ষতা বনাম মৌলবাদ এবং জাতিগত দ্বন্দ্বে জর্জরিত। ফলে এই অভিশাপকে ধর্মীয় কুসংস্কার নয়, বরং একটি সতর্কতা বার্তা হিসেবেই অনেকে দেখছেন। অনেকে বলেছেন ইসরায়েলের ওপর আসমানি গজব পড়তে শুরু করেছে, যার কারণে এমন অস্থিরতা তৈরি হয়েছে। যদি ইসরায়েল ভেঙে যায়, তাহলে ইহুদিরা কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গাজা ইস্যুতে আন্তর্জাতিকভাবে ইসরায়েল কোণঠাসা, ইরানের যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে যাওয়া, এসবের জন্য মিস্টার নেতানিয়াহুকে দায়ী করছেন ইহুদিরা। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক ইসরায়েলি স্বীকার করছেন যে ইহুদিবাদী রাষ্ট্রটি হয়তো আর বেশি দিন টিকে থাকবে না। তারা ধরেই নিয়েছেন ইসরায়েলের হায়াত আর মাত্র 2 থেকে 3 বছর। তাই ইহুদিদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, যে যেভাবে পারছে পালিয়ে নিজের জীবনকে বাঁচাচ্ছে। তখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি সত্যিই বাস্তব হয়ে উঠছে সেই বহু পুরাতন ধর্মীয় ভবিষ্যৎবাণী? ধর্ম, ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে আজ এক দোদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি।